আসসালামু আলাইকুম সবাইকে। সো এইচএসসি 27 ব্যাচের যারা আছো তারা আমাকে অনেকেই প্রশ্ন করো যে ভাই আমি তো মোটামুটি পড়াশোনা করতেছি, সেই কলেজের সাথে আগাচ্ছি। এখন এই যে একাডেমিকের পড়াশোনা করতেছি, এই একাডেমিকের পড়াশোনার পাশাপাশি হয়তোবা অ্যাডমিশনের জিনিসপাতি দেখতেছি। এখন আমার পড়াশোনাটা কি আদৌ বুয়েট লেভেলে যাচ্ছে কিনা বা বুয়েটের জন্য আমি আদৌ প্রস্তুতি নিচ্ছি কিনা সেটা কিভাবে বুঝবো? সো আপনি একটা সুন্দর একটা রোড ম্যাপ দিয়ে দেন। যে রোড ম্যাপটা দেখে আমি বুঝতে পারবো যে না আমার পড়াশোনাটার মধ্যে সঠিক ট্র্যাকে যাচ্ছে কিনা। ঠিক আছে? সো চলো আজকের ভিডিওতে আমরা ইয়াটা আলোচনা করব যে আসলে বুয়েটের জন্য তোমার একটা পারফেক্ট রোড ম্যাপ কেমন হওয়া উচিত। আমি খুব সিম্পলি তোমাকে বলব না যে ভাই একাডেমিকের সাথে তোমার অ্যাডমিশন পড়তে হবে। এখন থেকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এটা তো অবশ্যই বলব, বাট শুধুমাত্র এটা বলার জন্য আসি নাই। আমি খুব সিম্পল কথা এখানে তোমাকে টু ডু লিস্ট বলব। টু ডু লিস্টে আমি একদম সাবজেক্ট ওয়াইজ তোমাকে বলে দিব যে কোনটা কিভাবে পড়তে হবে। এরপরে আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে তোমাকে কিছু কনফিউশন তোমার ক্লিয়ার করে দেওয়া আরকি। ঠিক আছে? সো চলো আমরা ভিডিওটা শুরু করে দেই। ভিডিওটা শুরুতেই আমি অবশ্যই বলব যে শুরুতে যে পয়েন্টটা লেখা আছে এটাতে একদম বেশি জোর দিবা। সেটা হচ্ছে কি বলতো নিজের পজিশন বোঝা। সবারই টার্গেট থাকে বুয়েট। ইভেন আমি যদি তোমাকে চিন্তা করি ক্লাস 9-10 এ থাকতে সবাই ইচ্ছা থাকে যে আমি সায়েন্টিস্ট হব। বুয়েটে পড়বো। বুয়েটে পড়ে আসলে এইটা করব, ওইটা করব কিংবা হচ্ছে অনেকের থাকে যে ডাক্তার হব। ঠিক না? কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় যে হয় এসএসসি তে তুমি আসলে এ প্লাস পাও নাই। ওইটার কারণে তুমি একটা পিছায় গেছো। এরপর তুমি ইন্টারে উঠছো। ইন্টারে তোমার একটু পাকনা গজানো শুরু হইছে। ইন্টারে উঠার পরে তুমি যেটা বুঝতে পারলা যে না এসব তো আমার জন্য না। এটা কি আমার জন্য না। তাও হয়তোবা তুমি অনেকেই বুঝো না। অনেকেই বুঝো না। এরপরে যায় ইন্টার থেকে আস্তে, আস্তে পড়াশোনা শুরু করতে, করতে যখন দেখতে পাইছো যে তুমি হাফ ইয়ারলি দিচ্ছ। ওই হাফ ইয়ারলিতে দেখা যাচ্ছে তুমি এখনো পড়াই শুরু করো নাই। তোমার আশেপাশের বন্ধুরা দেখা যাচ্ছে ফাটায় নাম্বার পাচ্ছে। ঠিক না? এরপর দেখা যাচ্ছে যে তুমি মানে কি বলবো? এরপর তুমি এফোর্ট দেওয়া শুরু করতেছো, এফোর্ট দিচ্ছ। কিন্তু দেখতে পাচ্ছ তোমার বেসিক যেহেতু দুর্বল, কোনো জিনিসই তোমার মাথার ভিতর দিয়ে ঢুকতেছে না। আগে ফিজিক্স পড়তাম যে এফ ইজ ইকুয়াল টু এম এ এমনিতেই ম্যাথ করে হয়ে যাইত। বাট এখন যেটা দেখতে পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু এম এ তে এপ্লাই করতে হয়। আরো কয়েকটা স্টেপ করার পরে আনসার পাওয়া যায়। ঠিক না? এরপর আবার ক্যালকুলেটরে এপ্লাই করতে হয়। ক্যালকুলেটরে অনেক ধরনের ক্যালকুলেশন ট্রিক্স আছে। তারপর হাবিজাবি কত ধরনের যে কেস আছে, এতগুলা কেস, এতগুলো সূত্র কিভাবে মাথায় রাখবো? এরপরে ব্যাপারটা বুঝতে পারছো যে না, আমার জন্য বুয়েট না। আমার যেকোনো একটা ভার্সিটি হইলেই হইল। তো এই হচ্ছে কথা যে এই ব্যাপারটা যে বোঝার ব্যাপারটা এটা তুমি হচ্ছে কলেজ লাইফে থাকতেই বুঝতে হবে। কলেজ লাইফের পরে গিয়ে তুমি অ্যাডমিশনে বুঝবা। অনেকেই আছে যারা খুব সুন্দর করে যে আমি যাকে ফলো করতাম, সাপোজ চিন্তা করো যে কলেজের সাপোজ আমার রোল নাম্বার 1 ছিল। ঠিক আছে? আমাকে অনেকেই ফলো করতো। আমাকে ভাবতো যে মানে আমি যেভাবে পড়তাম ওইভাবে পড়লে মনে হয় হয়ে যাবে। সো আমাকে জিজ্ঞেস করতো আমি কয় ঘন্টা পড়ি, কিভাবে রিভিশন দেই, কোন জিনিস পড়ি, কিসের প্রিপারেশন নিবো। তো খুব সিম্পল কথা যখন দেখছে যে মেজরিটি স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, দেখবা তোমাদের লাস্টের দিকে কিংবা মিডিয়াম লেভেলের যারা স্টুডেন্ট আছে তারা জাস্ট সিম্পলি আমাদের ওইটা দেখেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে নিবে। এরপরে ব্যাপারটা বুঝতে পারবে যে না ইঞ্জিনিয়ারিং তো সবার জন্য না। ইভেন তুমি 25 ব্যাচ যারা আছে না, 25 ব্যাচের বেশিরভাগ মানুষজনকে জিজ্ঞেস করবা যারা কোথাও টিকে নাই। এখন ধরো সাপোজ হচ্ছে ডিসিউর জন্য বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিংবা ন্যাশনালের জন্য প্রিপারেশন নিচ্ছে বা ন্যাশনাল তো পরীক্ষা হয়ে গেছে। সো ওইখানে ভর্তি হয়েছে তারা অনেকেই দেখবা, অনেককে জিজ্ঞাসা করবা দেখবা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নেওয়া শুরু করছে। কিংবা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নাও নিলেও একটা টাইমে চিন্তা করছিল কলেজ লাইফে যে তারা আসলে বুয়েটে চান্স পাবে। বুঝছো ব্যাপারটা? কিন্তু হয় নাই কেন? কারণ তারা আসলে তাদের নিজেদের পজিশনে বোঝে নাই। বুয়েটের জন্য ভর্তি পরীক্ষা দিতে পারে কয়জন বলো তো? ভর্তি পরীক্ষা দিতে পারে কয়জন? এবার ভর্তি পরীক্ষা দিতে পারছে কয়জন? 12,000 না? 12,000 না? হাইয়েস্ট গেলে 15,000। আর পিলি যদি চিন্তা করি তাও হাইয়েস্ট গেলে কত? 24,000 কিংবা 25,000। তাহলে 24 কিংবা 25,000 ভিতর তুমি আসো কিনা? খুব সিম্পল কথা তোমাকে আরেকটা ভালো একটা ক্রাইটেরিয়া দিয়ে দিছে। সেটা কি বলতো? তোমাকে এইচএসসি তে A+ পাইতে হবে। তোমাকে এইচএসসি তে কত পাইতে হবে? জিপিএ 5 পাইতে হবে। এটা মাস্ট। এরপরে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে কত পাইতে হবে? 90% মার্কস পাইতে হবে। এবার তুমি এটা দেখে একটু জাজ করো নিজেকে যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 90% মার্কস পাবা কিনা। আমি জানি আমার কোনো রাইট নাই যে তুমি যেমন ধরনের স্টুডেন্টই হও না কেন, তোমার ধরো 50% সিলেবাস বাকি আছে, এটা আমার কোনো রাইট নেই যে তোমাকে বলা যে তুমি 90% মার্কস পাবা না। এইটা মানুষের মানে কি বলবো, মানুষের তুমি যদি ইচ্ছা থাকে তুমি সবকিছু কনকার করতে পারবা, বাট ফ্যাক্ট হচ্ছে তোমার রিয়েলিটির সাথে এটা মিলতেছে কিনা, তুমি 90% মার্কস আদৌ কনকার করতে পারবা কিনা। ধরো সাপোজ তোমার সিলেবাস 50% নাই, 50% সিলেবাস শেষই করো নাই, মানে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারে 50% সিলেবাস শেষই করো নাই, 50% যে সিলেবাস শেষ করছো ওটার মধ্যে দেখা যাচ্ছে সাপোজ যে প্রথম যে চ্যাপ্টার আছে ভেক্টর, তারপর গতিবিদ্যা, এগুলো তুমি থিওরি খুব একটা ভালো করে পড়ো নাই, জাস্ট সিম্পলি সূত্র মুখস্থ করছো, ওটা দিয়ে তুমি আসলে কি করতেছো, কাজে লাগাইছো, হয়তোবা পরীক্ষা ভালো রেজাল্ট করতেছো, হয়তো বা করতেছো না। বুঝছো ব্যাপারটা? সো একটু বাসায় বসো, বাসায় বসে নিজে একটু চিন্তা করো যে তুমি যা যা পড়ছো ওইগুলা গিয়ে আদৌ তুমি শেষ করতে পারবা কিনা। আদৌ শেষ করতে পারবা কিনা এখানে আমাদের কতগুলো ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর ক্রাইটেরিয়া যেটা চিন্তা করবা যে তোমার সিলেবাস কতটুকু কমপ্লিট হয়েছে। এখন কতটুকু সিলেবাস কমপ্লিট হওয়া উচিত এইটা আসলে ডিপেন্ড করে। বাট ফ্যাক্ট হচ্ছে তুমি ফার্স্ট পেপারে অ্যাটলিস্ট 60 বা 70% কমপ্লিট করছো কিনা সেটা দেখবা। এখন এই 60 বা 70%-এর মাঝখানে তুমি যতগুলো যা জিনিস পড়ছো ওইগুলা আমার মতো করে পড়ছো কিনা। আমি যেভাবে পড়ি বা আমি যেভাবে
উপদেশ দেই সেভাবে পড়ছো কিনা সেটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? সো আমি দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বায়োলজি সব কিছু আমি আলোচনা করবো, এরপরে দেখবা যে এইভাবে তুমি পড়াশোনা শেষ করছো কিনা, এই যে 60 বা 70%, ঠিক আছে? সো এটা আমরা পরে আলোচনা করতেছি। এরপরে সিলেবাসের সাথে তুমি চিন্তা করবে যে তুমি কোথায় আসো, তুমি কোথায় পড়তেছো। আমার কলেজ, এখানে কলেজ ম্যাটার্স করতেছে, কলেজ ম্যাটার করে। নর্ডেম কলেজ থেকে কয়জন চান্স পায় বলো তো? 1/3 চান্স পায়। কেন? কারণ এখানে আসলে পরিবেশটা ভালো, ওখানে ভালো স্টুডেন্ট আছে। ওখানে যদি আমি চিন্তা করি যে না আমি আসলে 100-র ভিতরে আসি, ওখানে আমার ভয় পাওয়ার কিছু নাই। 100 বাইরে চলে গেছি তাও ভয় পাওয়ার কিছু নাই, 1000 বাইরে চলে গেছি তাও ভয় পাওয়ার কিছু নাই, আমি ভালো স্টুডেন্টের মাঝখানে 1000 বাইরে গেছি। তুমি এমন একটা কলেজে পড়ো যেখানে আসলে খুব একটা ভালো স্টুডেন্ট নাই, তুমি এখানে ফার্স্ট হবাই। একটু ভালো করে এফোর্ট দিলে তুমি ফার্স্ট হবাই, এর মানে এই না যে তুমি আসলে বুয়েটের জন্য চলে যাচ্ছ। বুঝছো ব্যাপারটা? সো তুমি কোন কলেজে পড়তেছো সেটা কিন্তু ডিপেন্ড করতেছে, ওই কলেজের উপর ডিপেন্ড করে তুমি থাকলে হবে না। তুমি যেটা করবা কলেজটা দেখবা, যদি তুমি নর্ডেম কলেজে হও কিংবা একদম ভালো কলেজের দিকে যাও, তোমার র্যাঙ্ক ওইখানে আসলে যেমনই হোক তুমি মোটামুটি বলা যায় যে তুমি একটা রেসে আসো। বাট তোমার কলেজ যদি খারাপ হয় তুমি সেখানে আসলে তোমার র্যাঙ্ক দিয়ে জাজ করলে হবে না, ওখানে র্যাঙ্ক দিয়ে তুমি ওভার কনফিডেন্স নিয়ে চলবা না। সেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যেটা করবা সেটা হচ্ছে বইয়ের একটা র্যান্ডম ম্যাথ সলভ করবা, ঠিক আছে? র্যান্ডম যে কোনো একটা কঠিন যে ম্যাথটা আছে সেটা সলভ করতে পারতেছ কিনা, মানে তোমার সলভিং ক্যাপাবিলিটি আছে কিনা, এটা একটা জিনিস। প্লাস এখানে আমি তো যেটা বললাম যে থিওরিগুলো কিভাবে পড়বো সেটা আমরা আলোচনা করবো। এরপরে যেটা করবা সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে না, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা ধরবা। তুমি যে চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ভালো পারো, সবচেয়ে বেশি ভালো পড়ো, ওই কোশ্চেন ব্যাংকটা সলভ করার চেষ্টা করবা, ওই কোশ্চেন ব্যাংকের মানে ওই অধ্যায়টা সলভ করার চেষ্টা করবা। ধরো পারতেছো না, একবার দেখো, একবার দেখে পরের বার সলভ করতে পারছো না সেটা দেখো। যদি সলভ করতে পারো তাহলে তো ভালো, যদি সলভ না করতে পারো তাও ভালো। বাট তুমি এই প্রসেসটা, এই যে তুমি একবার সলভ করতে গেছো বাট পারতেছো না, পরে আবার সলভ করতে যাচ্ছো, এই প্রসেসটাতে তোমার আসলে একঘেয়েমি কিংবা এই প্রসেসটা তুমি আসলে বারবার রিপিট করতে পারতেছো কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। যদি রিপিট করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি যত খারাপ স্টুডেন্টই হও না কেন, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তুমি ইনশাল্লাহ এই জিনিসটা কাভার ফেলতে পারবা, মানে কাভার আপ করে ফেলতে পারবা। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, সো যাই হোক, মানে ডিমোটিভেট করলাম না। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিব। খুব সিম্পল কথা, এবার আমি প্রত্যেকটা সাবজেক্ট ধরবো, ধরে ধরে আলোচনা করার চেষ্টা করবো যে আমি কিভাবে প্রিপারেশন নিতাম, কিংবা আমি তোমার জায়গায় হলে এখন কিভাবে প্রিপারেশন নিতাম। এইচএসসি 27 ব্যাচের কথা বলতেছি। খুব সিম্পল কথা, এবার ফিজিক্সের কথা আসি। ফিজিক্সের ক্ষেত্রে কি করতে হবে? ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই এখানে থিওরিতে বেশি ফোকাস করতে হবে। থিওরিতে কিভাবে বেশি ফোকাস করতে হবে? খুব সিম্পল কথা, আমি যে কোনো চ্যাপ্টার ধরতেছি, যে কোনো চ্যাপ্টার, সাপোজ গতিবিদ্যা ধরলাম, গতিবিদ্যার সূত্রগুলো কিভাবে আসছে মাস্ট জানতে হবে। অ্যাটলিস্ট প্রথম দিকের চ্যাপ্টারগুলো, একদম ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলোতে দেখবা যে যে সূত্রগুলো আছে কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে, কোন কেসের জন্য হচ্ছে সেটা একটু জানা। ডেরিভেশনটা দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা আসলে কোন কেসের জন্য খাটতেছে, এখানে আমি কোন সীমাবদ্ধতা ছিল, এটা যদি জানতে পারো তাহলে মোটামুটি বলা যায় যে তুমি থিওরি ঠিকভাবে আগাচ্ছ। এরপরে যত থিওরি পড়ছো এর দ্বিগুণ কি করবা জানো? প্র্যাকটিস করবা। ওই থিওরিকে কি করবা, রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লিকেবল করা যায়, ওইখানে তো ম্যাথ, ওইটা সলভ করার চেষ্টা করবা। ওই সলভ করার ক্ষেত্রে কি করবা? খুব সিম্পল কথা, সবার আগে এই যে আমি থিওরি পড়ছি না, এই থিওরির সাথে আমি কি করবো জানো? বইটা দাগাই ফেলবো, মেইন বই দাগাই ফেলবো। কি করব? মেইন বই দাগাই ফেলবো। মেইন বই দাগানোর পরে তুমি যদি কোনো ভাইয়ার কাছে পড়ো, সাপোজ আমার কাছে পড়তে পারো বা অনলাইনে পড়তে পারো কিংবা অফলাইনে পড়তে পারো, ওই ভাইয়ের একটা সুন্দর একটা নোট খাতা থাকতে হবে, যা পড়াইছে তা যাতে তোমার নোট খাতা থাকে। সো ওই নোট খাতায় কি করবা, জিনিসটা নোট করে ফেলবা। এখন মেইন বইতে অনেক কিছু পাইছো, নতুন কিছু পাইছো, ওইটা নোট খাতায় লিখে ফেলবা। আবার তুমি এই কাজটাও করতে পারো যে নোট খাতায় যেসব জিনিস নতুন পাইছো, এক্সট্রা জিনিস পাইছো, ওটা তুমি মেইন বুকে লিখে ফেলতে পারবা। তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে জাস্ট মেইন বইটা পড়লেই হচ্ছে, নোট তোমার পড়া লাগতেছে না। আবার উল্টা কাজও করতে পারো যে নোটটা তো তৈরি করছো, সুন্দর করে নোট তৈরি করছো, মেইন বইতে যে এক্সট্রা জিনিসপাতি আছে ওইটা তুমি নোটের মধ্যে আনতে পারো। তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে মেইন বই পড়া লাগতেছে না, জাস্ট নোটটা বললেই হচ্ছে। ইটস আপ টু ইউ, তোমার যেটা ইচ্ছা সেটা করো, ঠিক আছে? ওকে, এরপরে প্রথমে যখন আমি কলেজের কথা যদি চিন্তা করি, কলেজে আমি আসলে মেইন বই জিনিসপাতিতে নোটে লিখতাম। এরপর যখন অ্যাডমিশনে গেছি তখন নোটে জিনিসপাতি আমি মেইন বইতে অ্যাড করছি। তখন দেখা যাচ্ছে যে মেইন বই জাস্ট দাগানো লাইনগুলো পড়লেই আমার হয়ে যাচ্ছিল। বুঝছো ব্যাপারটা? ওকে, সো মেইন বই পড়ে নোট বই পড়লাম। নোট বই পড়ার পরে যেটা করবা সেটা হচ্ছে আমাদের টেস্ট পেপার পড়বা। এখন থেকে টেস্ট পেপার পড়া শুরু করো। টেস্ট পেপারে কি আছে? বিগত বছরের কোশ্চেনগুলো আছে, বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করলা। গতিবিদ্যা সাপোজ কোনো একটা মেইন বই পড়লা, দাগাই ফেললা, নোট করলা, নোট করার পরে টেস্ট পেপার নিলা। টেস্ট পেপারের বিগত বছরের যে এইচএসসির যে কোশ্চেনগুলো আছে ওটা সলভ করে ফেলা। কেন? কারণ তোমার 90% লাগবে, প্লাস হচ্ছে এইচএসসিতে A+ লাগবে। না পারলে তো বুয়েটে বসতে পারবা না। বুয়েটে না বসতে পারলে বুয়েটের কোশ্চেন ব্যাংক 1000বার সলভ করলে লাভ আছে? লাভ তো নাই। টেস্ট পেপার সলভ করে তুমি দেখতে পাবে যে আলাদা একটা বুস্ট আপ পাচ্ছ, সবকিছু পারো, ঠিক আছে? যদি এত ভালো করে পড়ো তাহলে সবকিছু পারবা। এরপরে এই যে দেখবা যে এইখান থেকে, এই টেস্ট পেপার থেকে কিছু দেখবা যে পিকুলিয়ার কোশ্চেন দেখতে পাবা। ওই পিকুলিয়ার কোশ্চেনগুলো কি করবা, যা ডিরেক্ট আবার নোটবুকে অ্যাড করে ফেলবা।
নোটে অ্যাড করে ফেলবা, ঠিক আছে? খুব সুন্দর করে আলাদা একটা সেকশন রাখবা যেখানে জাস্ট তুমি কঠিন ম্যাথগুলো যেগুলো আসার মতো কঠিন ম্যাথগুলো করবা, কিংবা যেগুলো তুমি পারতেছো না বারবার ভুলতে যাচ্ছে ওইগুলো অ্যাড করে ফেলবা, ঠিক আছে? ডান, ছোট্ট একটা নোট তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে টেস্ট পেপারের পরে তুমি কি করবা? কোশ্চেন ব্যাংক সলভ করবা। এখন তুমি বলতে পারো যে ভাই এই যে একটা প্রসেস বললেন, এই প্রসেস যদি আমি পড়ি তাহলে তো আমার ফিজিক্সই শেষ হবে না, কেমিস্ট্রি ম্যাথে বাকিগুলো কখন পড়বো? তোমাকে আমি সবগুলো করতে বলি নাই, তোমাকে কোশ্চেন ব্যাংক সবগুলো চ্যাপ্টার পড়তে হবে না। নর্মালি যেই চ্যাপ্টারটা তুমি ভালো করে পারো ওই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট পড়ো, মানে জাস্ট একটু কভার আপ করার চেষ্টা করো যে না আমি আসলে হয় আমার মেইন টার্গেট হচ্ছে আমি অ্যাডমিশনে গিয়ে পড়বো, বাট এখন তুমি যেটা দেখতে পাচ্ছ এইচএসসি 26 এর জন্য আমাদের শিক্ষামন্ত্রী কি বলছে বলো তো? শিক্ষামন্ত্রী বলছে যে আমাদের 2 মাসের আন্ডারে হচ্ছে তোমার এইচএসসি রেজাল্ট দিয়ে দিবে। এরপরে দেখা যাচ্ছে যে পরের মাস থেকেই বা ওই মাস থেকেই যেখানে রেজাল্ট দিছে ওই মাস থেকে হচ্ছে দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষাগুলো হয়ে যাবে। তাহলে তোমার হাতে কয় মাস আছে? 2 মাস আছে। 2 মাস তো এমনি চলে যাবে। তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু এখন থেকেই নিতে হবে। বাট তুমি যেটা করবা যতটা সম্ভব আগানো যাবে, আমি জানি সবগুলা কোশ্চেন ব্যাংক এইভাবে সেম সিরিয়ালে করা সম্ভব না, সেম সিরিয়ালে এতগুলা মানে স্ট্যামিনাও তোমার থাকবে না, বাট চেষ্টা করবা যতগুলো কোশ্চেন ব্যাংক তুমি সলভ করতে পারো। কোশ্চেন ব্যাংক সলভ করতে দেখবা যে জিনিসগুলো সেমই। তুমি দেখো নদী নৌকার ম্যাথগুলো দেখো, এইচএসসিতে যে পরিমাণ নদী নৌকার ম্যাথ কঠিন আসে দেখবা যে অ্যাডমিশনে এত কঠিন আসে না। একই জিনিস ভাই, এখানে আলাদা করে তেমন কিছু নাই, সেম জিনিসই দেখবা মানে ওই জাস্ট আমরা অ্যাডমিশনে কোশ্চেনটা আসছে এই জন্য আমি অ্যাডমিশন লেভেল বলে দিলাম, আর সেম জিনিসটা যদি এইচএসসি আসে তাহলে এইচএসসি লেভেল বলে দেয়। এখন না, এখন এইচএসসি লেভেল আর অ্যাডমিশন লেভেল বলে তেমন কোনো মানে তেমন আলাদা করার মতো তেমন কিছু নাই, বুঝছো ব্যাপারটা? ওকে, সো চলো এরপরে মোটামুটি আমরা কোশ্চেন ব্যাংক সলভ করলাম। কোশ্চেন ব্যাংকেরও সেম কাহিনী, যদি কোনো ম্যাথ তুমি না পারো তাহলে এটা চলে যাবে কোথায়? এইখানে নোটে চলে যাবে। আর কি করবো? ওইখানে সুন্দর করে দাগাই ফেলবা যে এই ম্যাথটা আমি কি করবো, নেক্সট বার যদি কোনো একটা প্র্যাকটিস করতে হয় তাহলে এই ম্যাথটাই প্র্যাকটিস করবো, একটু নীল কালি লাল কালি দিয়ে দাগাই ফেলবা, ঠিক আছে? ওকে, শেষ আমাদের ম্যাথ ফিজিক্সের কথা শেষ। এবার যদি আমি কেমিস্ট্রির কথা চিন্তা করি, কেমিস্ট্রির কথা কি করতে হয় বলো? কেমিস্ট্রির কথা তুমি কোন বই পড়তেছো আমি জানি না, গুহ পড়তে পারো, হাজারিও পড়তে পারো, বাট মাস্ট হাজারি পড়তে হবে। আমি কলেজ লাইফে গুহ পড়ছি, বাট আমি যেটা দেখতে পাইছি গুহ হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসপাতির জন্য ভালো, বাট থিওরিক্যাল জিনিসপাতির জন্য হাজারি ভালো। তারপর আমি যেটা চেষ্টা করছি জানো, কিছু কিছু জিনিস আমার গুহর ভালো লাগছিল, তো আমি যেটা করছি যে কোনো একটা সাপোজ আমি হচ্ছে হাজারিকে মেইন বই হিসেবে ধরছি। মেইন বই ধরার পর আমি পড়তেছি এই থিওরিটা আমি আসলে এখানে ভালো লাগতেছে না, আমি গুহ থেকে পড়বো, মানে গুহতে একদম ডিটেলসে লেখা আছে, ওই ডিটেলসটা পড়লে আমি কিছু না কিছু লিখে আসতে পারবো, বাট এখানে কিছু না কিছুই আছে, তাহলে কিছু না কিছু থেকে আসলে কিছু না কিছু ভুলে গেলে কি হয়ে যাবে, শেষ হয়ে গেল। যেটা করলাম যে আমি গুহতে সাপোজ হচ্ছে হাজারিকে মেইন বই রাখলাম, তাহলে কোনো একটা পয়েন্টে আমি দেখতে পাচ্ছি গুহতে ভালো লেখা আছে, তাহলে ওই জায়গায় আমি লিখে রাখবো গুহ। তাহলে গুহ যদি আমি লিখে রাখি তাহলে কি হবে, আমি এই পড়ার ক্ষেত্রে এই জায়গায় আসার পর আমি গুহ স্যারের বইতে চলে যাবো, গুহ স্যারের বইতে সাপোজ হচ্ছে পেজ নাম্বারও লেখা আছে, ওই পেজ নাম্বারে চলে গেলাম, ওই পার্টটাকে ওখানে পড়ে ফেললাম। তাহলে মেইন বই হিসাবে হাজারি রাখলাম, মেইন বই হিসাবে কি রাখলাম বলতো? হাজারি রাখলাম। হাজারি রাখার পরে আর পাশাপাশি আমরা কি রাখতে পারি? গুহ স্যারের বইটা রাখতে পারি, ঠিক আছে? গুহ স্যারের বইটা রাখতে পারি। আর কেমিস্ট্রির ক্ষেত্রে মাস্ট থিওরিগুলো মুখস্থ করতে হবে। থিওরি তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, কোশ্চেন ব্যাংকটা দেখলেই বুঝতে পারবা যে থিওরিটিক্যাল জিনিসপাতি 60, 70, 80% মার্কস চলে আসে, আর ধরো 100 মানে 10% বা 20% মার্কস আছে হচ্ছে এমসিকিউতে, মানে এমসিকিউ না কি বলছি, ম্যাথমেটিক্যাল জিনিসপাতিতে, বাট আমরা সবচেয়ে বেশি ফোকাস করি ম্যাথমেটিক্যালে। বাট ম্যাথমেটিক্যালে ফোকাস করতে হবে, অবশ্যই ম্যাথমেটিক্যালে ফোকাস করতে হবে, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে হচ্ছে থিওরিতে। এবার এখানে একটা বড় একটা চ্যাপ্টার আছে হচ্ছে জৈব যৌগ। আমি যখন কলেজ লাইফে পড়তাম জৈব যৌগ আমার কাছে আসলেই বিদঘুটে লাগতো, মানে কেমন জানি ছড়াই ছিটায় পড়ছি, বুঝছো? ছড়াই ছিটাই এখান থেকে একটু পড়ছি ওইখান থেকে একটু পড়ছি, বাট যখন আমি এইচএসসির আগে যখন আমি টেস্ট পেপারটা দেখছি যে না একই জিনিস থেকে বারবার আসে ভাই, তুমি না প্রেডিক্ট করতে পারবা যে না এইখান থেকে কোশ্চেন আসতে পারে। সো একবার ট্রাস্ট মি, একবার টেস্ট পেপারটা ধরো, টেস্ট পেপার না বাদ দো, তুমি টেস্ট পেপার বাদ দিলাম, টেস্ট পেপার তোমার আসলে কিনবা না, জাস্ট বিগত বছর কোশ্চেনগুলো দেখবা যে বোর্ড ওয়াইজ দেখবা যে কোশ্চেনগুলোর মধ্যে একটা সিমিলারিটিস আছে, কোথাও না কোথাও দেখবা যে একই ধরনের কোশ্চেন বারবার আসতেছে, একই জায়গা থেকে বারবার আসতেছে, তুমি বুঝতেই পারবা যে আসলে জৈব যৌগ আসলে সব যদি নাও পড়ি কোন জায়গা থেকে ভালো করে পড়তে হবে, বুঝছো ব্যাপারটা? সো এই জিনিসগুলো পেড করার জন্য টেস্ট পেপার কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এই জন্য আমি বলি সব জায়গায় যেখানে যাও না কেন টেস্ট পেপার তোমার মাস্ট, এইচএসসিতে ভালো করার জন্য টেস্ট পেপার মাস্ট, ঠিক আছে? বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এই তো তাহলে আমরা কেমিস্ট্রির জন্য আমরা অবশ্যই থিওরিতে বেশি ফোকাস করবো, থিওরিতে বেশি ফোকাস করার পরে আমরা হাজারি মেন বই হিসেবে নিয়ে এরপর গুহ পড়া শুরু করবো ম্যাথমেটিক্যাল জিনিসপাতিগুলোর জন্য। ম্যাথমেটিক্যাল জিনিসপাতির চেয়ে বেশি কি ইম্পর্টেন্ট কি বলতো? থিওরিটিক্যাল জিনিসপাতি, ঠিক আছে? ওকে, এরপরে চলে গেলাম ম্যাথে কি করবো বলতো? ম্যাথ তো ম্যাথই আছে, ম্যাথে আসলে থিওরি বলতে কেমন কিছু নাই। সো ম্যাথে আসলে তুমি যদি থিওরি বা বেসিক যদি ভালো নাও থাকে তারপরে দেখবে ম্যাথ পার পেয়ে যেতে পারো। কি হবে? জিনিসগুলোকে বারবার করতে হবে, বারবার যত বেশি করবা তত দেখবা যে এগুলো জিনিসগুলো একটু মুখস্থ টাইপের হয়ে যাচ্ছে, যত মুখস্থ টাইপের হয়ে যাবে তত ভালো। টু বি অনেস্ট মুখস্থ যত হবে তত ভালো। ম্যাথের জিনিসগুলো তোমাকে কি করতে হবে একদম যাতে মানে পারো। এখন দেখা যাচ্ছে হাজার হাজার ম্যাথ আছে, এতগুলো ম্যাথ কিভাবে করবা? হাজার হাজার ম্যাথ আছে কিভাবে করবা? দেখবা যে প্রত্যেকটা বইতেই বোর্ডগুলা লেখা থাকে,
এই যে বোর্ডের ম্যাথগুলো বেশি বেশি করবা, দেখবা যে অনেকগুলা বোর্ডের নাম লেখা আছে না, ওই বোর্ডটা ওই কোশ্চেনটা তুমি মাস্ট করতেই হবে। যেগুলোর পাশে কোনো বোর্ড নাই ওটা তুমি চাইলে একটু স্কিপ করতে পারো। স্কিপ করা বলতে এটা না যে তুমি করবেই না, দেখে যাবা, বাট যেখানে আসলে বোর্ডগুলো বেশি আছে ওটা একদম মাস্ট করতেই হবে, ওটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, এখন এইটার ক্ষেত্রে দেখবা যে ম্যাথগুলোর মধ্যে তুমি একটু সিলেক্ট করতে হবে যে সবগুলো তো তুমি মানে শেষ করতে পারবা না। এখন কিছু কিছু জায়গায় দেখবা, যেমন আমার ক্ষেত্রে আমি গতিবিদ্যা স্থিতিবিদ্যা একদম স্কিপ করে চলে গেছি। এবং স্কিপ করে কেমনে চলে যাইতে পারছি, কারণ হচ্ছে বাকিগুলো আমি সবগুলো ভালো করে পারি। স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা থেকে দুইটা যদি সৃজনশীল আছে, তারপরে আমি কি করতে পারবো, দুইটা বাদ দিয়ে, তিনটা তো বাদ দিয়ে দেওয়া যাবে, তাহলে দুইটা বাদ দিয়ে আমি কি করতে পারবো, বাকিগুলো ফুল আনসার করতে পারবো। সো এই কনফিডেন্সটা তোমার থাকতে হবে। এখন স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়বা কি পড়বা না, মানে বাদ দিতে বলতেছি না, বাট একটু যে মাথা রাখার চেষ্টা করবো যে কোন একটা জিনিস আমি বাদ দিতে পারি, চাইলেই কোনো জিনিস বাদ দিতে পারি। ঠিক আছে, ওকে। এই বাদ দেওয়ার ব্যাপারে যখন আসছি, তখন এবার আসে আমাদের বায়োলজি। এবার বলো বায়োলজি, আমরা যারা বুয়েটের জন্য পড়াশোনা করতেছি, বায়োলজিকে পড়া লাগবে কিনা বলো, অবশ্যই পড়া লাগবে। কেন? তোমাকে এ প্লাস পাইতে হবে। এ প্লাস কি পাইতে হবে জানি অনেকের, এটা হচ্ছে আমাদের বলা যায় ফোর্থ সাবজেক্ট। সো ফোর্থ সাবজেক্ট হইলেও তো এটাও তো আমাদের আসলে এ প্লাস হচ্ছে সহায়তা করবে না, অবশ্যই সহায়তা করবে। এখন বায়োলজির ক্ষেত্রে আমরা যেটা করব, সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা শুরু করব। ঠিক আছে, সিলেক্টিভ ওয়েতে কি? সিলেক্টিভ ওয়েতে হচ্ছে আমরা সবার আগে টেস্ট পেপার নিব, টেস্ট পেপার নিয়ে আমরা কোন একটা চ্যাপ্টার অ্যানালাইসিস করার চেষ্টা করবো যে ওইখান থেকে আসলে কোন টাইপের ম্যাথগুলা বা কোন টাইপের ম্যাথ না কোন টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। যেমন আমরা যদি চিন্তা করি যে হাইড্রার ক্ষেত্রে দেখবা যে ওই যে নিডোসাইড টিডোসাইড হাবিজাবি এইগুলো নিয়ে কিন্তু বারবার আসে। এখন এইগুলা তুমি সিলেক্ট করবা, এটা কি তুমি পড়বা কি পড়বা না, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলতো, এইটা কয়বার আসছে, সেম টাইপ বারবার আসে কিনা, এইটা একটা দেখবা। প্লাস প্লাস ওইটাতে আমি পয়েন্ট আকারে লিখতে পারবো কিনা, ওই জিনিসগুলো কি পয়েন্ট আকারে লিখতে পারবো কিনা, প্লাস ওইখানে আসলে কোনো ধরনের চিত্র আছে কিনা, ফিগার আছে কিনা, সেটা আমি দেখার চেষ্টা করবো। ঠিক আছে, যে কোনো চ্যাপ্টার আমি সিলেক্ট করলাম, এতগুলো চ্যাপ্টারের মাঝখানে আমি জানি তোমরা সবকিছু পড়ো নাই, সবকিছু পড়া সম্ভব না। আমি এইচএসসির আগে আমার 5টা চ্যাপ্টার বাকি ছিল, বোটানি জুলজি মিলে 5টা আরো বেশি হইতে পারে, বাট নর্মালি আমার যতটুকু মনে পড়ে 5টা চ্যাপ্টার বাকি ছিল। আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আমার 2টা চ্যাপ্টার না 3টা চ্যাপ্টার বাকি ছিল, তারপর আমি মেডিকেল চান্স পাইছি। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। সো এগুলো বাদ থাকবেই, খুব একটা প্যারা নাই, বাট তুমি বুঝতে হবে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাদ দিলে কিন্তু সমস্যা। ঠিক আছে, সো কোনো একটা চ্যাপ্টার সিলেক্ট করতেছো, ওই চ্যাপ্টারের মধ্যে যদি কোনো একটা জিনিস তুমি চিন্তা করতেছো না এই টাইপের ম্যাথ বারবার আসতেছে, তাহলে ওটা সিলেক্ট করবা। ওই টাইপের পয়েন্ট আকারে লেখা চায়, তাও সিলেক্ট করবা। তারপর ওইখানে ফিগার আছে, মানে ছবি তুমি অ্যাড করতে পারো, ছবি আঁকতে পারবা, তাহলে ওটা তুমি কি করবা, ওটা তুমি মাস্ট করবা। এতটুকু করো, তাহলে বাকিটা আসলে দেখা যাবে। এই হচ্ছে কথা। এরপরে আছে আমাদের ইংলিশ বাংলা আইসিটি। ওটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, খুব সিম্পল কথা। আমরা ইংলিশের ক্ষেত্রে টেস্ট পেপারে যে ম্যাথগুলো, টেস্ট পেপারে যে জিনিসপাতিগুলো আছে ওটা সলভ করবো। বায়োলজির ক্ষেত্রে বোর্ডের আসা ব্যাকরণের যে জিনিসপাতিগুলো আছে না, ব্যাকরণের জিনিসপাতি দেখবা যে বোর্ডের যেগুলো আছে না, এগুলোই দেখবা যে বারবার আসে। এটার জন্য অনেকগুলো বই আছে, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, বাট আমি আমার কলেজে থাকতে একটা বই ছিল, এখানে জাস্ট বোর্ডের কোশ্চেনগুলোই দেওয়া আছে। সো বোর্ডের কোশ্চেনগুলো করে গেলে দেখবা যে বারবার এগুলো কি করা যায়, সেম চলে আসে। এগুলো আসলে আমাদের খুব একটা কঠিন কিছু হবে না। আইসিটির ক্ষেত্রেও সেম, আইসিটিগুলো একটু এখন কিন্তু আসলে দেখা যাচ্ছে আইসিটি অনেক কঠিন হচ্ছে। এই জন্য আমরা আইসিটিটা কি করব, বেশি গুরুত্ব দিয়ে দেখবো। আইসিটি কি করব, বেশি গুরুত্ব দিয়ে দেখবো। আইসিটির ক্ষেত্রে আমাদের যে সি প্রোগ্রামিং আছে, তারপর HTML আছে, সি আছে, আর কি আছে, HTML আছে, এইগুলো কি করব, ভালো করে পড়ার চেষ্টা করবো। এগুলো যদি একটু বুঝে যায় না, এগুলো আমাদের পরবর্তীতেও কাজে লাগবে। সো সি, HTML যেগুলো আমাদের একদম মানে একদম চাকাচাক নাম্বার, মানে যে একদম অনেকগুলো আছে না যে 1 নাম্বার 2 নাম্বার চ্যাপ্টার, যেগুলো আসলে জাস্ট অনেক কিছু লিখতো, রচনার মতো লিখতো, তারপর দেখা যাচ্ছে 4-3 দিবে। কিন্তু যেগুলোতে জাস্ট আমরা সি প্রোগ্রামিংয়ের যদি একটা তোমাকে কোড লিখতে বলে, ওটাকে কিন্তু তুমি যদি একটু ভুলও যায়, তোমাকে পার্সিয়াল দেখা যাচ্ছে 0.5 কমাচ্ছে বা 1 কমাচ্ছে হাইস্ট গেলে, বাট তোমাকে ফুল মার্কস দেওয়ার চেষ্টা করবে। বুঝছো ব্যাপারটা? সো কোন জায়গায় আমাকে ফুল মার্কস পাবো, তারপর কোনগুলো আমার জন্য সহজ হবে, যেমন এগুলোতে তুমি ভালো অল্প এফোর্ট দিয়ে কিন্তু ভালো মার্কস পাইতে পারবা। প্রথম দিকে একটু বুঝতে কঠিন হবে, বাট পরবর্তীতে দেখবা যে খুব ইজি, ব্যাপারগুলো খুব ইজি। বাট আমি যদি প্রথম দিকে যেগুলো একদম রচনামূলক, এগুলো কিন্তু মুখস্থ করতে টাইম লাগে, বা এগুলো লিখতে অনেক টাইম লাগে, প্লাস হচ্ছে লিখার পরে দেখবা যে ফুল মার্কসও পাবা না। বুঝছো? ওকে, সেগুলো পড়ার চেষ্টা করবো আর কি। আর এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের নোট তৈরি করবো কিনা, অবশ্যই নোট তৈরি করতে হবে। আমি মানে তুমি একদম পরীক্ষার আগের দিন যদি বলো যে ভাই নোট তৈরি করা উচিত নাকি না, আমি তখনও বলবো যে নোট তৈরি করা উচিত। ঠিক আছে, প্রথম দিকে তুমি একটু এফোর্ট দিবা, লাল কালি নীল কালি দিয়ে করতেছো, বাট পরবর্তীতে এফোর্ট দিবা না। পরবর্তীতে সুন্দর করে আমি যা যা বলতেছি, বা যা আমি কোনো একটা ম্যাথ করতেছি, সাপোজ হচ্ছে টোয়াইস পাই আর কিছু একটা করতেছি, ওটা লিখতে থাকো, চোখ বন্ধ করে লিখতে থাকো, সমস্যা নাই। লিখতেছো তো এফোর্ট তো দিচ্ছ, যেহেতু এফোর্ট দিচ্ছ, এটা কোনো না কোনো তোমার কাজে লাগবে।
নোট মাস্ট তৈরি করতে হবে, নোট কি করতে হবে, মাস্ট তৈরি করতে হবে। এবং তোমাকে একটা এক্সাম সিস্টেমের মধ্যে আনতে হবে। এত যে পড়তেছো এক্সাম যদি না দাও তাহলে সিরিয়াসনেস তোমার আসবেই না। এই যে তোমার টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কোনো একটা জিনিসকে অ্যাকুরেটলি সলভ করতে হবে, এইসব জিনিস কিন্তু আসবে না। সো একটা এক্সাম সিস্টেমের মধ্যে আসতে হবে, হয়তো এটা অনলাইন এক্সাম সিস্টেম হোক কিংবা অফলাইন কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়, নর্মাল কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায় যেখানে বারবার প্রতি সপ্তাহে এক্সাম নেয় বা মাসে মাসে এক্সাম নেয়, যে কোনো ধরনের মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়ে যাও, যেখানে ইচ্ছা সেখানে ভর্তি হয়ে যাও, বাট এটা এক্সাম সিস্টেমের মধ্যে তোমাকে আসতেই হবে। ঠিক আছে, ওকে। এক্সাম যদি না দাও তাহলে সিরিয়াসনেস আসবে না। এরপর হচ্ছে খুব সিম্পল কথা, রিভিশন প্ল্যান। রিভিশন প্ল্যানটা রিভিশন প্ল্যান নিজেই তৈরি করতে হবে। প্রথমে যেদিন কোনো একটা চ্যাপ্টার নতুন করে পড়তেছো, প্রথম দিন দেখবা যে পরের দিন গেলে 50% প্রায় নাই, 50% ভুলে যাবা। পরের দিন কি করবা জানো, পরের দিন গিয়ে রাতের বেলা এটা আবার পড়বা। এর পরের দিন কি করবা, পরের দিন একটা গ্যাপ দিলা, গ্যাপ দিয়ে আরো 2 দিন পরে আবার সেম জিনিস যেটা পড়তেছো না এটা আবার একটু পড়ে নিবা। ওটা পড়তে তোমার দেখা যাবে প্রথম দিন 1 ঘন্টা লাগছে, পরের দিন 1 ঘন্টা লাগবে না, 45 মিনিট লাগবে বা আধা ঘন্টা লাগবে। পরবর্তী দেখা যাচ্ছে 1 সপ্তাহ পর সেম জিনিসটা আবার একটু পড়বা, আর নতুন পড়াগুলো তো পড়তেছই। এই জিনিসটা করতে থাকবা, দেখবা যে তোমার জন্য জিনিসগুলো বারবার মানে করতে করতে মাথা একদম গেঁথে যাবে। ঠিক আছে। আবার HSC 27 ব্যাচের একটা বড় প্রবলেম হচ্ছে কি, এখন জানো কি, যে অনেকে অনেক পিছিয়ে গেছো, মানে সাধ্যের সাথে আগাচ্ছিলা, সাপোজ কোন একটা স্যারের সাথে আগাচ্ছিলা, অনেক পিছিয়ে গেছো। সো এই পিছানোর কারণে তোমার এখন মাথায় আসতেছে, ভাই আমি এখন যদি একটা কামব্যাক দিতে চাই তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে স্যার যা যা পড়াইছে ওইসবগুলো আমি শেষ করব, শেষ করে এসে কি করব, স্যারকে আমি ধরবো, স্যারকে ধরবো। এই ধরা তোমার জীবনে সম্ভব না। খুব সিম্পল কথা, তুমি কামব্যাক দেওয়ার কথা চিন্তা করছো, স্যারের কাছে চলে যাও, কিংবা অনলাইন ক্লাস করতে চিন্তা করতেছো, অনলাইন ক্লাসটা করে ফেলো, ওইটার সাথে সাথে ধরে ফেলো। ঠিক আছে, এই যে এটা আছে না, যেটা আসলে বাকি আছে, ওই বাকিটা এইটার সাথে সাথে করার চেষ্টা করবো। এই বাকিটা শেষ করে স্যারকে ধরবা, দেখবা যে স্যার অনেক আগে গেছে, দেখবা একদম সেকেন্ড ইয়ার শেষ। ঠিক আছে, এটা করতে যাও না। আর এর মাঝখানে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যদি মানে আমাদের সাথে আমাদের যে রিভিশন প্রোগ্রাম আছে, রিভিশন না, আমাদের যে একাডেমিক প্রোগ্রাম আছে, ওই একাডেমিক প্রোগ্রামে যদি অ্যাড হইতে চাও, দেখতেই পাচ্ছ প্রায় 17,000 মানুষজন অ্যাড আছে। সো চাইলে একটু ডেমো ক্লাসগুলো করতে পারো। ডেমো ক্লাসগুলোর মধ্যে দেখবা যে ফিজিক্সের মেজরিটি ক্লাস আমি নিছি। সো ক্লাসগুলো একটু দেখবা, দেখে যদি তোমার মনে হয় যে না এখান থেকে তুমি ক্লাসগুলো করে তুমি আসলে তোমার সিলেবাস শেষ করতে পারবা কিংবা একটা কামব্যাক দিতে পারবা, তাহলে আমার কাছে মনে হয় যেখানে ডেমো ক্লাস দেওয়া আছে, লেকচার শিট দেওয়া আছে, ওয়ান শট ক্লাস দেওয়া আছে, এগুলো রিভিশন টাইপের। তারপর হচ্ছে আমাদের ম্যাথ সলভিং ক্লাস আছে, ইউনিটেস আছে, যা চাও সব কিছু আছে। ঠিক আছে, এর বাইরে তোমার যদি মনে হয় যে না ভাই আমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা একটু আপনাদের সাথে সলভ করতে চাই, বা অ্যাডমিশনের জিনিসপাতিগুলো আমি একাডেমি থেকে একটু দেখতে চাই, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় 0 to বুয়েটেন যে 2.0 আছে, এই কোর্সে তুমি এনরোল করে ফেলতে পারবা। ঠিক আছে, তো খুব সিম্পল কথা, এখানে আমি জোরাজোরি কিছু নাই, জাস্ট তুমি সিম্পলি জাস্ট কি করবা, জাস্ট ডেমো ক্লাসটা দেখবা, ডেমো ক্লাসটা দেখে একটু মনোযোগ দিয়ে করবা, করে যদি তোমার ভালো মনে হয় তুমি আসলে এনরোল করতে পারো। এই তো, এরপরে মোটামুটি আমাদের শেষ, রিভিশন ম্যাটেরিয়াল হাবিজাবি সব শেষ। এখন কমন কনফিউশনগুলো নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে আমাদের বোর্ড আগে নাকি অ্যাডমিশন আগে, এটা আমি আলোচনা করে ফেলছি। বোর্ড আগে না অ্যাডমিশন আগে, অবশ্যই বোর্ড আগে। বাট ফ্যাক্ট হচ্ছে এখন বোর্ড আর অ্যাডমিশন বলতে আসলে তেমন ডিফারেন্স কিছু নাই, সব জিনিসই তোমার পড়তে হবে। কঠিন অ্যাডমিশনও কঠিন করতেছে, আর কি হচ্ছে মানে ইয়াতে এইচএসসি তো কঠিন করতেছে। ইভেন তুমি চিন্তা করো যে আমি যে এই এক্সাম্পল আমি অনেকবার দেই, যে আমরা যে চলতরিতের ক্ষেত্রে আমরা এইচএসসিতে কারশপের রুল, ম্যাশ রুল, এবার হাজার হাজার রুল অ্যাপ্লাই করে, হাজার হাজার উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা কি করি, বিভিন্ন ধরনের সার্কিট সলভ করি। বাট অ্যাডমিশনে গিয়ে দেখবা যে বিল বের করতে বলে, এটার এই মাসের বিল কত, না একদম সহজ জিনিসপাতি আসে। ইভেন কঠিনও আসতে পারে, এটা এমন না যে কঠিন আসবে না, কঠিনও আসতে পারে। সো ব্যাপারটা হচ্ছে এটা যে আসলে এখানে আসলে কোনো ধরনের মানে এমন বোর্ড বা অ্যাডমিশন এগুলো আলাদা করার কিছু নাই, এগুলো আমরা আলাদা করছি যে না অ্যাডমিশন অনেক কঠিন আসে, আসলে তেমন কোনো কঠিন আসে না। সো যাই হোক, সো বোর্ড আর অ্যাডমিশন আলাদা করার চিন্তা করার দরকার নেই। কোনো একটা জিনিস পড়তেছো, যদি ভালো করে পারো, যদি তুমি বোর্ডের জন্য ভালো করে পারো, তাহলে একটু কোশ্চেন ব্যাংকটা দেখে ফেলো, তাহলে অ্যাডমিশনের ব্যাপারটা হয়ে যাচ্ছে। এই তো, তারপর বলছে সব বই পড়তে হবে কিনা, সব বই পড়তে হবে না। এখন বাজারে যেসব কোশ্চেন ব্যাংকগুলো আছে, কিংবা টেস্ট পেপার আছে বা যাই বলি না কেন, সবগুলো বইতে এত ভালো করে জিনিসপাতিগুলো দেওয়া আছে, তোমার আসলে নতুন কোনো বই পড়ার দরকার নাই। ফিজিক্সের ক্ষেত্রে তুমি যেই বই পড়তেছো, তপন পড়ো, তারপর হচ্ছে ইসাক পড়ো বা সেলি পড়ো, যে বই ইচ্ছা সেই বই পড়তে পারো, কোনো সমস্যা নাই। ইভেন তোমরা স্যারও এমনভাবে ভালো করে পড়ায়, আমি চেষ্টা করি যে একদম সব বইয়ের ডাটাগুলা সবগুলা বা সব বইয়ের যে থিওরি আছে সবগুলো যাতে কাভার আপ করার। সো এখানে আসলে আমার খুব একটা সমস্যা হওয়ার কথা না। তুমি যদি একটা বই ফলো করে জাস্ট অন্ধের মতো পড়ো তাহলে একটা সমস্যা আছে, বা তুমি তো বিভিন্ন স্যারের কাছে পড়বা, বিভিন্ন ভাইয়ার কাছে পড়বা, বিভিন্ন নোট পড়বা, তারপর টেস্ট পেপার সলভ করবা। তুমি একটা কোনো একটা বই পড়তেছো, এখানে একটা থিওরি নাই, টেস্ট পেপারে গিয়ে তো দেখতে পাবা যে ওই থিওরির তো ম্যাথ আসছে, তো ওটা থিওরি পড়া উচিত, তাহলে তো দেখে ফেলবা। এই হচ্ছে কথা। তাহলে একটা বই পড়লেই হচ্ছে, বাট ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এরপরে কত ঘন্টা পড়তে হবে, টু বি অনেস্ট অবশ্যই ভেরি করে। বাট আমি যেটা দেখতে পাইতাম যে আমি এক্সামের আগে পড়তাম, এখন এক্সাম যদি প্রতিদিন হয় প্রতিদিন পড়তাম,
এই হচ্ছে কথা। তাহলে এক্সামের আগে আমি কয় ঘন্টা পড়তাম, যতক্ষণ পর্যন্ত সিলেবাস না শেষ হয়। এবার অ্যাডমিশনের কথা বলতে পারি, অ্যাডমিশনে আমি কয় ঘন্টা করে পড়তাম। অ্যাডমিশনে অন এন এভারেজ আমি 12 ঘন্টা প্লাস পড়তাম, 12 ঘন্টা প্লাস পড়তাম। যতক্ষণ পর্যন্ত তোমার নিজেকে রোবট না মনে হবে ততক্ষণ পর্যন্ত পড়তে হবে, অ্যাডমিশনে পড়তে হবে। সো অ্যাটলিস্ট মেন্টালি তৈরি করে রাখো যে তুমি 12 ঘন্টা প্লাস তুমি অ্যাডমিশনে পড়বা, এর আগে থেকে একটু প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? এই হচ্ছে কথা। এরপরে লাস্টে হচ্ছে আমাদের কোচিং নাকি সেলফ স্টাডি, বলো কোনটা, কোচিং নাকি সেলফ স্টাডি? নিজেরা একটু কমেন্ট করে বলে দাও কি হবে। অবশ্যই সেলফ স্টাডি। কোচিং, এখন ব্যাপারটা হচ্ছে কি, সেলফ স্টাডির ক্ষেত্রে প্রবলেম যেটা হচ্ছে কি, যেমন আমরা ফিজিক্সের ক্ষেত্রে কোনো একটা চ্যাপ্টার, নতুন একটা চ্যাপ্টার ধরতেছি, কিচ্ছু বুঝবো না, এজন্য একটু আগে একটু ক্লাসটা করে নিতে হয়। কারণ এক হচ্ছে প্রশ্নগুলো জিনিসগুলো কঠিন হচ্ছে, টাইম কমতেছে, কম্পিটিশন বাড়তেছে। এই কারণে দেখা যায় যে কোচিংয়ের উপর নির্ভরশীলতা কিন্তু কমানো যাবে না, ঠিক আছে? যেহেতু কমানো যাবে না, নিজে নিজে আমরা সেলফ স্টাডি যতই বলি না কেন, প্রথমে তো অবশ্যই নিজেকে কারো না কারো হেল্প নিতে হবে, বড় ভাইয়া বা স্যার যারই হেল্প নিব, এরপরে নিজের অবশ্যই সেলফ স্টাডি করতে হবে। এরপরে ভাইয়া যত যাই কিছু করা না কেন, 1 শট দেখ 2 শট দেখ, মেইন কাজ হচ্ছে আমার নিজের পড়াশোনা করা, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো মোটামুটি আমরা অনেক কিছু আলোচনা করে ফেলছি। এর বাইরে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে একটু কমেন্ট করে জানাতে পারো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রতিটা জিনিসের একটু আনসার দেওয়া, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম সবাই।